হুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকে দেখছি প্রশ্ন করছেন যে স্থায়ী রাজস্ব খাতভুক্ত, অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এটার মানে কি? এখন অস্থায়ী চাকরি হলে চাকরি চলে যাবে কিনা? আবার কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে প্রকল্প ভিত্তিক অস্থায়ী পদ। তো আসলে কোনটার মানে কি এবং এখানে সুযোগ সুবিধা কি সমান কিনা? বা 1-2 বছর পর চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? বা অস্থায়ী পদগুলো কি স্থায়ীকরণ হয় কিনা? সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বলবো রাজস্ব খাতভুক্ত। দেখবেন যে সার্কুলারের প্রথমে লেখা থাকে, যদি রাজস্ব খাতভুক্ত হয় রাজস্ব খাতভুক্ত লেখা থাকবে, যদি না লেখা থাকে লেখা থাকবে হচ্ছে প্রকল্প ভিত্তিক বা স্বায়ত্তশাসিত, যাই থাকুক। তো যদি লেখা থাকে রাজস্ব খাতভুক্ত স্থায়ী বা অস্থায়ী, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এক কথায় এখানে স্থায়ী পদেরও যে সুযোগ সুবিধা, অস্থায়ী পদেরও সেম একই সুযোগ সুবিধা। তবে আপনাদের একটু বলে নিব যে রাজস্ব খাতভুক্ত চাকরিগুলা স্থায়ী লেখা থাকুক বা অস্থায়ী লেখা থাকুক, প্রত্যেকটা পদের চাকরি কিন্তু অস্থায়ী। প্রথম 2 বছর সবার ক্ষেত্রে অস্থায়ী, যদিও স্থায়ী লেখা থাকে তারপরও প্রত্যেকটা চাকরি এখানে অস্থায়ী থাকবে। 2 বছর শিক্ষানবিশ থাকবে, 2 বছর পারফর্ম করার পর তারপরে যারা স্থায়ী তারা তো স্থায়ী হয়ে যায়, তবে যারা অস্থায়ী থাকে তারা 2 বছর পর মাঝে মাঝে স্থায়ী হয়, মাঝে মাঝে সময় কিছুটা বেশি লাগে, 3 বছর 4 বছর, তবে একটা সময় যে স্থায়ী হয়ে যায়। স্থায়ী হোক বা না হোক, এই অস্থায়ী পদ বা স্থায়ী পদ তারা সেম একই সুযোগ সুবিধা পান, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রাজস্ব খাত ভুক্তর ক্ষেত্রে, আশা করি বুঝতে পারছেন। এখন রাজস্ব খাতভুক্ত কি? যারা সরকারি সকল সুযোগ সুবিধা পায়, ভাতা, এককালীন টাকা, পেনশন, হ্যাঁ, স্থায়ী পদ যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে অস্থায়ী পদও সকল সুযোগ সুবিধাই পাবে। এখানে কোনো পার্থক্য নেই, দুজনেই সমান। আর সেটা তো বললামই যে রাজস্ব খাতে ভুক্তের আগে স্থায়ী লেখা থাকুক বা অস্থায়ী লেখা থাকুক, চাকরির শুরুতে প্রথম 2 বছর কি থাকে? অস্থায়ী থাকে। আশা করি বুঝতে পারতেছেন। তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যদি লেখা থাকে রাজস্ব খাতভুক্ত, তাহলে আপনারা নিশ্চিন্তায় সেখানে অ্যাপ্লাই করেন, পরীক্ষা দেন। যদি চাকরি হয়ে যায় সে চাকরি ওই 1-2 বছরে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো ক্রাইম না করেন তাহলে দীর্ঘ বছর ধরে স্থায়ী পদরা যেমন চাকরি করে যাচ্ছে সরকারি, ঠিক সেম একইভাবে আপনারাও চাকরি করে যেতে পারবেন এবং সকল সুযোগ সুবিধার সাথে। আশা করি বুঝতে পারছেন। তবে একটা জায়গায় ঝামেলা, যদি রাজস্ব খাতভুক্ত লেখা না থাকে, যদি লেখা থাকে প্রকল্প ভিত্তিক, কিছু কিছু প্রকল্পের ক্ষেত্রে দেখা যায় 5 বছর প্রকল্প থাকে, 10 বছর থাকে, 12 বছর থাকে, এরকম থাকে, ঠিক আছে? তো দেখা যায় ওইখানে যদি অস্থায়ী লেখা থাকে তাহলে সেটা কিন্তু বিপজ্জনক। কেন বিপজ্জনক? কারণ 5 বছর বা 10 বছর যদি লেখা থাকে তাহলে 5-10 বছর পর কিন্তু সেই পদটি বিলুপ্ত হয়ে যায় এবং আপনার কিন্তু যে চাকরিটা ছিল সেই চাকরিটা চলে যাবে। ওই যে এককালীন টাকা বা পেনশন এগুলো কিন্তু কোনো কিছুই পাবেন না। আশা করি বুঝতে পারছেন। তবে কিছু কিছু প্রকল্প আছে, 5-10 বছর যদি লেখা থাকে তারপরও তারা মাঝে মাঝে সময় বাড়ায় আরও 5 বছর 7 বছর, তবে এটা কোনো দিন কিন্তু স্থায়ী আর হয় না। বা স্থায়ীরা বা রাজস্ব খাতভুক্ত অস্থায়ী পদ যেগুলো যেগুলো তারা যে সুযোগ সুবিধাটা পায় এটা কিন্তু সেখানে পাওয়া যায় না। তো এইখানে আবেদন করবেন কিনা একটু ভেবে চিন্তে আবেদন করবেন, আশা করি বুঝতে পারছেন। তবে রাজস্ব খাতভুক্ত যদি স্থায়ী অস্থায়ী লেখা থাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো রাজস্ব খাতভুক্ত লেখা থাকলে স্থায়ী হোক আর অস্থায়ী দুটাই সমান, আপনারা সবাই আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন এবং আপনাদের কোনো চিন্তা নেই, চাকরিটা যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে কথা হচ্ছে, বা এই যে স্থায়ী অস্থায়ী এগুলো কেন হয়, এটা মূলত বোঝার বিষয়। তো একটু চিন্তা করেন, ধরেন একটা মন্ত্রণালয় যখন গঠিত হয় বা যখন তাদের একটা কোনো কাজের বিষয় একটা মন্ত্রণালয় তৈরি হয়, তখন তাদের কি পরিমাণে কম্পিউটার মুদ্রাক্ষরিক লাগবে, কি পরিমাণ অফিস সহায়ক লাগবে, কি পরিমাণে উপরের জিএম এজিএম বা যাই হোক উপরের অফিসার কি পরিমাণ লাগবে, তারা কিন্তু একটা নির্দিষ্ট একটা সংখ্যা কাউন্ট করে। যেমন ধরেন সাপোজ একটা মন্ত্রণালয় হলো, সেখানে তাদের হিসাব নিকাশ করে দেখলো যে 30 জন লোক লাগে। তো এই 30টা পদই হচ্ছে স্থায়ী। তবে ডে বাই ডে দেখা যায় যে কাজের চাপ বাড়ে, লোকজনের সেবার পরিমাণ বেড়ে যায়, লোকজন বেশি আসা যাওয়া শুরু করে, তখন দেখা যায় 30 জন লোক দিয়ে কিন্তু আর কাজ সামলানো সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে দেখা যায় আরও 15 জন 20 জন, কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আরও 50 জন লোক লেগে যেতে পারে। তো এই যে 50 জন বা 20 জন লেগে যায়, এইগুলোর জন্য কিন্তু তারা আবার নতুন করে সার্কুলার দেয়। তবে এই পদগুলো কিন্তু স্থায়ী হিসেবে নামকরণ করা হয় না, অস্থায়ী হিসেবে কিন্তু নামকরণ করা। ওই যে শুরুতে যে 30 জন ছিল, এই 30 জন ছাড়া বাকি যতগুলো নিয়োগ দিবে, যতজন নিবে সবই অস্থায়ী।
তবে স্থায়ীরা যত সুযোগ সুবিধা পাচ্ছে অস্থায়ীরা সেম একই সুযোগ সুবিধা হবে, কাউকে এখানে ওই যে আলাদা চোখে দেখা এইটা কিন্তু সুযোগ নেই, ওই এককালীন টাকা পেনশন সকল সুযোগ সুবিধা সেম। আশা করি পুরোপুরি বুঝতে পারছেন। তারপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানান, আর অবশ্যই রাজস্ব খাতভুক্ত এটা লেখা থাকবে, উপরে যদি লেখা থাকে আপনারা নিশ্চিন্তে আবেদন করেন। আরেকটা কথা বলে দিব যে ভাই বাংলাদেশের ম্যাক্সিমাম 80 থেকে 85% সার্কুলারই থাকে রাজস্ব খাতভুক্ত, 10 থেকে 15% থাকে হচ্ছে ওই তো আপনার স্বায়ত্তশাসিত বা কি বলে আহ, পরিকল্পনা বা 5 বছর চুক্তিভিত্তিক, হ্যাঁ, এরকম থাকে আর কি। আশা করি বুঝতে পারতেছেন। তো কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কমেন্টে জানান, আর কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনারা দ্বিধা না রেখে অবশ্যই কমেন্টে জানান, কারণ এই চ্যানেলটি আপনাদের জন্যই, আপনাদের সেবা করার জন্য। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমরা তত বেশি ভিডিও বানাবো, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে সমান দামি, অনেক দামি, ঠিক আছে? তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আপনাদের সেবা করার সুযোগ দিন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।